Hello everyone, welcome to another lecture as a part of TRBT STGT syllabus. Here we will be discussing about plant hormones. So as we know, plants are sessile. They cannot move from one place to another. Plants একটা জায়গাতেই স্থাপিত থাকে, যে একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে মুভ করতে পারে না। তো তারা যে ডিফারেন্ট এনভায়রনমেন্টাল কন্ডিশনস হোক বা ডিফারেন্ট ইন্টারনাল কন্ডিশনস হোক, প্যাথোজেন এফেক্ট হোক বা যে ডিফারেন্ট ফিজিওলজিক্যাল এফেক্টস হোক, সে তার বডির যে ফাংশনিংগুলো রেগুলেট করছে কিভাবে, তারা তার বডির ফাংশনিংগুলো রেগুলেট করছে বাই রিলিজিং সার্টেন কেমিক্যাল মেসেঞ্জার্স, যেগুলোকে বলছি আমরা প্লান্ট হরমোনস বা প্লান্ট গ্রোথ রেগুলেটর্স। প্লান্টের গ্রোথ হোক, ডেভেলপমেন্ট হোক, অল দোজ অ্যাসপেক্টস আর রেগুলেটেড বাই hormones, or the chemicals secreted by the plants are known as plant hormones or plant growth regulators. What they do, they regulate the growth, development, seed germination, flowering, fruit ripening, dormancy, abscission, stress responses. All those things are regulated by plant growth regulators. So plant growth regulators গুলো কি করছে, তার গ্রোথ হবে, তার ডেভেলপমেন্ট গুলো দেখছে, সিডটা কখন জার্মিনেট হবে, কখন ফ্লাওয়ারিং হবে, ফ্রুটটা কখন পাকবে, সিডটা কখন ডরমেন্সি থেকে বেরোবে, কখন ফলটা ঝরে যাবে বা পাতাটা ঝরবে, তারপরে যে ডিফারেন্ট হিট স্ট্রেস হোক বা তাপমাত্রা হোক বা খরা হোক, বন্যা হোক, তা প্লান্টসটা কীভাবে নিজেদেরকে বাঁচিয়ে রাখবে এই ডিফারেন্ট এনভায়রনমেন্টাল কন্ডিশনসের মধ্যে, সব কিছু কন্ট্রোল করছে কে প্লান্ট গ্রোথ রেগুলেটরসগুলো। সো প্লান্ট গ্রোথ রেগুলেটরগুলো তারা একাই কাজ করতে পারে, আর সামটাইমস কী করতে পারে, তারা একসাথে দুটো বা তিনটে হরমোন একসাথে মিলেও কাজ করে, যেটাকে বলছি আমরা সিনার্জিস্টিক্যালি এফেক্ট। যখন একটা বা দুটো হরমোন একসাথে মিলে কোনো গ্রোথ বা ডেভেলপমেন্টাল অ্যাসপেক্টগুলোকে রেগুলেট করবে, দিস ইজ নোন অ্যাজ সিনার্জিস্টিক্যালি, or they will act together. Sometimes what happens, some are acting opposite effect, some having opposite effect, means antagonistically, means one hormone that will stimulate the growth, other hormone will inhibit the growth. তো একটা হরমোন গ্রোথটাকে প্রমোট করবে আর একটা হরমোন গ্রোথটাকে ইনহিবিট করবে। সো দিস ইজ নোন এজ অ্যান্টাগোনাস্টিক এফেক্টস অফ প্লান্ট হরমোনস। সো ইন জেনারেল ইফ ইউ ওয়ান্ট টু ডিফাইন প্লান্ট হরমোন আমরা কাকে বলবো, বা ফাইটো হরমোন কাকে বলবো আমরা? ফাইটো হরমোন যেগুলো হলো একটা অর্গানিক সাবস্টেন্স, যেগুলো খুব মাইনিউট পরিমাণে তৈরি হচ্ছে ইন প্লান্ট বডির মধ্যে, তারা খুব অল্প পরিমাণে তৈরি হচ্ছে একটা জায়গাতে, গাছের একটা টিস্যুতে তৈরি হচ্ছে, সেটা ট্রান্সফার হবে আরেকটা টিস্যুতে, যেখানে সেটার কাজটা হবে, যেটা ওই জায়গাতে গিয়ে সে তার ফিজিওলজিক্যাল হোক বা বায়োকেমিক্যাল প্রসেসগুলোকে রেগুলেট করবে। সামটাইমস দে প্রমোটস দ্য গ্রোথ or sometimes inhibits the growth. So in general, if you want to define phytohormone, these are organic substances that are synthesized in a very minute amount, and they are synthesized in one place of the plant, one tissue of the plant, and will be transported to the other plant part, where they will regulate the physiological or the biochemical process in that by inhibiting or promoting the growth. So what are the basic characteristics? যে ফাইটোহরমোন আমরা বলছি তার কী কী বৈশিষ্ট্য, প্রধান বৈশিষ্ট্য কী আছে? তো তারা খুব স্বল্প পরিমাণে তৈরি হচ্ছে, ভেরি মাইনিউট অ্যামাউন্টে তারা তৈরি হবে, খুব অল্প পরিমাণে তাদের তৈরি হবে। তাছাড়া তাদের সাইট অফ সিনথেসিসটা ডিফারেন্ট হবে, একটা জায়গাতে সিনথেসিসটা হবে আর একটা জায়গাতে গিয়ে তারা কাজ করবে। দ্যাটস ওয়াই উই আর কলিং ইট যে তাদের সাইট অফ সিনথেসিস আর কাজ করার যে জায়গাটা তারা ডিফারেন্ট হবে। তারা কি করছে, স্টিমুলেট করতে পারে বা ইনহিবিট করতে পারে গ্রোথটাকে প্রমোট করবে বা আটকে দেবে। তারা খুব অল্প পরিমাণ কনসেন্ট্রেশনও তারা কাজ করতে পারে, দেয়ার ফাংশন করতে পারে খুব অল্প পরিমাণ কনসেন্ট্রেশনে। তারা কি করতে পারে, কোঅর্ডিনেট করতে পারে, অন্যান্য হরমোনের সাথে মিলেমিশেও কাজ করতে পারে। তার মধ্যে এবারকার কিছু আছে আমাদের এন্ডোজেনাস মিনস গাছ যেটা নিজের থেকে তৈরি করছে ন্যাচারালি, যেটা বলছি আমরা এন্ডোজেনাস হরমোন। কিছু আমরা এক্সোজেনাস হরমোন বলছি, যেটা আমরা আর্টিফিশিয়ালি সিনথেসাইজ করছি, বা সিনথেটিক হরমোন যেটাকে বলছি। তো তারা গাছের কোনো নিউট্রিশন প্রোভাইড করছে না, তারা গাছের যে ডিফারেন্ট গ্রোথ রেগুলেটর, যে গ্রোথ অ্যাক্টিভিটি আছে তাদের ওইগুলোকে রেগুলেট করছে, কিন্তু তারা কোনো নিউট্রিশন প্রোভাইড করছে না। তো ইন জেনারেল ইফ ইউ ওয়ান্ট টু ডিফাইন দ্য ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স অফ প্লান্ট হরমোনস, দে আর synthesized in a very small amount, micro or nanogram concentration. So their site of synthesis and the site of action is different, means where they will be synthesized in one plant tissue, it will be transported to the other plant part where they will perform their actions. They can stimulate or inhibit the growth, they can promote the growth as well as inhibit the growth. So and another important characteristics of the phytohormone is that they can function even in a small quantities, একদম অল্প পরিমাণ থাকলেও তারা তাদের কাজটা করতে পারে, রেগুলেট করতে পারে, and they can
they work in coordination with other hormones, একটা দুটো হরমোন মিলে একটা প্লান্টের গ্রোথটাকে রেগুলেট করবে। সো they can be of endogenous, means naturally synthesized by within the plant body, or they can be artificial or synthetic hormones that also can be synthesized artificially and that can regulate the growth of the plants. So they are non-nutrients, they do not provide nutrition to the plants. So these are the basic characteristics of the phytohormones. In this plot we can see that what are the different sites of action of these phytohormones. Like this is apical meristem, this lateral bud and the leaf, and this is basically the region where these phytohormones are predominant. So as we have categorized the plant hormone based on, like, they can stimulate the growth or they can inhibit the growth. So based on তাদের অ্যাক্টিভিটির উপরে আমরা প্লান্ট গ্রোথ হরমোনগুলোকে দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা গ্রোথ প্রমোটার, যারা গ্রোথটাকে প্রমোট করবে, কিছু গ্রোথটাকে যারা আটকে দেবে তাদেরকে বলছি আমরা গ্রোথ ইনহিবিটর্স। সো প্লান্ট হরমোনস আর categorized into two groups, growth promoters and growth inhibitors. So if we remember to few examples of growth promoters like auxin, gibberellin, cytokinin, salicylic acid, these are growth promoters, they will promote the growth. Whereas growth inhibitors examples are ethylene, abscisic acid, jasmonate, these are examples of plant growth inhibitors, they inhibits the growth. So we need to remember few examples of growth promoters and growth inhibitors, and that promotes the growth or they inhibits the growth. So first important hormone is the auxin. So we need to understand the site of formation and major function of those hormones. So this auxin basically was discovered by Charles and Francis Darwin in 1880, where they were working on apical or the apical dominance by phototropism. So phototropism basically the movement of light. If the plant grows toward the light source, this type of movement is not phototropism. Phototropism is the movement of plant towards the light source. So মানে গাছটা যে লাইটটা যে দিক থেকে আসছে গাছটা সেদিক থেকে বাঁকিয়ে যাবে। তো এই ধরনের মুভমেন্টটা প্লান্টের যে এই ধরনের মুভমেন্টটা হচ্ছে সেটাকে বলছি আমরা ফটোট্রপিজম। তো ফার্স্ট অক্সিন যেটা আইসোলেট করা হয়েছিল সেটা হলো IA, ইন্ডোল 3 অ্যাসিটিক অ্যাসিড, ইন্ডোল 3 অ্যাসিটিক অ্যাসিড, যেটা ফার্স্ট আইসোলেট করেছিল কে FW ওয়েন্টি 1928, যেটা ফার্স্ট IA হিসেবে আমরা অক্সিন যেটা আমরা ফার্স্ট আইডেন্টিফাই করেছি, যেটা ন্যাচারাল একটা অক্সিন। সো ন্যাচারাল একটা অক্সিনের এক্সাম্পল হলো আমাদের ইন্ডোল 3 অ্যাসিটিক অ্যাসিড IAA। তো অক্সিনটা কোনখানে তৈরি হচ্ছে, হোয়াট ইজ দ্য সাইট অফ অক্সিন ফর্মেশন? তো অক্সিন ইজ ফর্ম উইথিন দ্য শুট অ্যান্ড রুট এপিক্স, শুট অ্যান্ড রুট এপিক্যাল মেরিস্টেমের মধ্যে হবে, ইয়ং লিভস, developing seed and fruits. So this is the basic sites where the synthesis of auxin is taking place. So what is the function of auxin? Auxin কি কাজ করছে প্লান্ট বডির মধ্যে? It helps in the cell elongation, it loosens the cell wall. Cell wallটা অনেকটা রিজিড থাকে, অনেকটা শক্ত থাকে, তো অক্সিন কি করছে সেল ওয়ালটাকে একটু লুজ করে দিচ্ছে। সো যার কারণে কি হচ্ছে সেলটা অনেকটা লম্বা হতে পারে। সো ইট হেল্পস ইন দ্য সেল ইলংগেশন। এপিক্যাল ডমিনেন্স, যে জায়গার মধ্যে প্লান্টটা গ্রো হচ্ছে, ল্যাটারাল বার্ড গুলাকে সাপ্রেস করছে। নর্মালি এপিক্যাল বার্ড যেটা একদম উপরের দিকে যে বার্ডটা থাকে, যেটার মধ্যে ব্রাঞ্চটা উপরের দিকে উঠছে, গ্রো হচ্ছে, সেখানে তার অ্যাক্টিভিটিটা সবচেয়ে থেকে বেশি থাকবে, কিন্তু তার সাইড ব্রাঞ্চিংগুলোকে হতে দেবে না, সাইড ব্রাঞ্চিংগুলারে সাপ্রেস করবে। রুট ইনিশিয়েশন, তো ইট প্রমোটস অ্যাডভান্টেজিয়াস রুট ফরমেশন ইন কাটিংস। কোনো একটা গাছকে আমরা কেটে যদি অক্সিনের মধ্যে রেখে দিই, তার মধ্যে অনেকগুলো অ্যাডভান্টেজিয়াস রুট ফরমেশন হয়। তো ইট প্রমোটস অ্যাডভান্টেজিয়াস রুট ফরমেশন। সেনেসেন্সটাকে ডিলে করে দেবে, যে পাতাটা বা ফলটা হোক সেটা গাছ থেকে যদি খুব তাড়াতাড়ি ঝরে না যায়, সেই জিনিসটাও রেগুলেট করছে, অক্সিন রেগুলেট করছে। তাছাড়া ভাস্কুলার টিস্যু ডিফারেন্সিয়েশন, যে জাইলেম ফ্লুয়েম যে ভাস্কুলার টিস্যু আছে সেগুলার সেলগুলার ডিফারেন্সিয়েশনও রোল প্লে করছে অক্সিন। তাছাড়া পার্থেনোকার্পি বেসিক্যালি যেখানে কোনো মানে ফার্টিলাইজেশন ছাড়াই যখন ফ্রুট তৈরি হচ্ছে, যে নর্মালি আমরা ফ্রুট তৈরি হয় কি, যখন মেল গেমেট অ্যান্ড ফিমেল গেমেট দুটোটা একসাথে মিলে অ্যান্থার থেকে আমাদের পোলেন আর ওভিউল দুটোটা মিলে আমাদের যে অ্যামব্রয় তৈরি হচ্ছে, অ্যামব্রয় থেকে আমাদের ফ্রুট অ্যান্ড সিড ডেভেলপ হয় নর্মালি। তো যেখানে মধ্যে এরকম ফার্টিলাইজেশন ছাড়াই যদি আমরা সিড ডেভেলপ হয়, ওই ফ্রুট ডেভেলপ হয়, তাকে বলছি আমরা পার্থেনোকার্পি, যেটা আমরা টমেটোর মধ্যে দেখতে পাই, ওয়াটারমেলনের মধ্যে আমরা দেখতে পাই। তাছাড়া ইট ইজ ইনভলভ ইন ফটোট্রপিজম। ফটোট্রপিজম মানে যেটা আমরা যে লাইটের সোর্সের দিকে প্লান্টটা গ্রো করবে, দ্যাট ইজ ফটোট্রপিজম। জিওট্রপিজম যখন গ্র্যাভিটির
সাথে যেটা গ্রো করবে। এখন আমরা মানে গ্র্যাভিটির সাথেও হতে পারে, গ্র্যাভিটির বিপরীতও হতে পারে। যেরকম নর্মালি শ্যুটটা উপরের দিকে গ্রো করবে, দ্যাট ইজ এগেনস্ট দ্য গ্র্যাভিটি। রুটটা যেটা হবে নিচের দিকে গ্রো হবে, দ্যাট ইজ অ্যালং উইথ দ্য গ্র্যাভিটি। সো এই জিনিসগুলো রেগুলেট করছে, মানে শ্যুটটা উপরের দিকে হবে আর রুটটা নিচের দিকে যাবে, সেগুলো রেগুলেট করছে অক্সিন। সো ইন জেনারেল ইফ ইউ ক্যান রিকল অ্যাবাউট দ্য function of auxins, it elongates, helps in the elongation of cells, it promotes apical dominance, the shoot elongation, and it suppresses the lateral shoot formation, lateral bud formation also. It initiates the adventitious root formation in the cuttings. If we cut a plant twig and if we put it in a hormone solution containing auxin, so it will initiate adventitious root formation. So it helps in the vascular differentiation, the xylem phloem tissue formation. It induces parthenocarpy. Parthenocarpy basically means the formation of seed without fertilization. So these things are regulated by auxin. So it also promotes phototropism and geotropism. Phototropism means the movement towards the light, the growth of a plant towards the light source. Geotropism means the gravity, against the gravity or along with the gravity. The shoot always grows against the gravity. So these things are regulated by majorly by auxin. The next enzyme is the gibberellin. The gibberellin was first identified in a disease condition in rice, where a fungus called Gibberella fujikuroi, which causes foolish seedling. So normally what happens is this infection. So normally rice seedling is, suppose for example, like if it is like 1 feet. So if this fungus infects the rice, this rice plant becomes like 4 feet, 5 feet also, and more than that. So that's why we are calling it as a foolish seedling, because rice plant has a limited height. So due to that infection, what happens, that plant grows way more higher. গাছটা নর্মালি যদি 1 ফিট হওয়ার কথা ছিল, এই ফাঙ্গাসটা ইনফেকশন, যে ছত্রাকটা ইনফেকশনের কারণে গাছটা মোটামুটি 5-6 ফিট উপরে লম্বা হয়ে যাচ্ছে, যেটাকে বলছি আমরা ফুলিশ সিডলিং। সো যখন সায়েন্টিস্টরা ওই রাইসটা গাছ থেকে যখন এক পরীক্ষা করে দেখলো, যেটার মধ্যে একটা কেমিক্যাল পাওয়া গেছে, যেটা কী করছে, জিব্বারেলা ফুজিকুরোই এই কেমিক্যালটা সিক্রেট করছিল, যেটাকে আমরা নাম দিয়েছি জিব্বারেলিন। যে কেমিক্যালটা এই যে শ্যুটটাকে প্রচুর মানে খুব বেশি পরিমাণে গ্রোথ তৈরি করছে, দ্যাটস ওয়াই ইট ইজ গেটিং মাচ মোর লঙ্গার ইন হাইট। So normally we till date we have identified more than 100 gibberellic acids named as GA1, GA2, GA3. 100 থেকে বেশি আমরা gibberellic acid, আমরা ডিফারেন্ট টাইপস অফ gibberellic acid আমরা আইডেন্টিফাই করেছি এখন পর্যন্ত। তাদেরকে GA1, GA2, GA3 এরকমভাবে আমরা নামকরণ করে থাকি। তো এর মধ্যে থেকে GA1, 2 and 3 যেটা সবচেয়ে থেকে মোস্ট কমনলি আমরা পেয়ে থাকি। তো gibberellin অ্যাসিডটা কোনখানে তৈরি হচ্ছে, হোয়াট ইজ দ্য সাইট অফ ফরমেশন? দ্য সাইট অফ ফরমেশন ইয়ং লিভস, শুট অ্যাপেক্স, রুট টিপস, ডেভেলপিং সিডস অ্যান্ড এমব্রায়োস। সো নর্মালি শুট অ্যাপেক্স হবে বা একদম ফ্রেশ যে লিফটা বেরোচ্ছে সেটার মধ্যে তৈরি হবে, রুট টিপস যেটা রুটটা গ্রো করছে সেটার মধ্যে হবে, ডেভেলপিং যে সিডটা ডেভেলপ হচ্ছে বা এমব্রায়োটা ডেভেলপ হচ্ছে সেটার মধ্যে নর্মালি জিব্বেরেলিন অ্যাসিডটার পরিমাণটা সবচেয়ে বেশি থাকবে, ওই জায়গার মধ্যে সেটা তৈরি হবে বেশি পরিমাণে। তো তার এবার যদি আমরা তার মেজর ফাংশনটা আমরা পড়ি, যে হোয়াট ইজ দ্য বেসিক ইম্পর্টেন্ট ফাংশন অফ gibberellic acid, what could be them? Stimulates the stem elongation, যেটা আমরা একটু আগে যেটা দেখলাম যে স্টেমটা অনেক লম্বা হয়ে যাচ্ছে বিকজ অফ দ্য ইনফ্লুয়েন্স অফ জিব্বেরেলিন। স্টেমটাকে অনেকটা লম্বা করে দেবে, দ্যাট হেল্পস ইন দ্য ওভারকাম ডোয়ার্ফিজম। যে গাছটা ছোট্ট থাকার কথা, আমরা যদি জিব্বেরেলিক অ্যাসিড দিয়ে গাছটা অনেকটা লম্বা হবে, দ্যাট ইজ ওয়ান অ্যাকশন, দ্যাট ইজ স্টেম elongation. ওয়ান ইজ বল্টিং অফ রোসেটি। রোসেটি বেসিক্যালি আমরা যদি ক্যাবেজটা দেখি, ক্যাবেজের পাতাগুলো একটা ঝাঁকের মতন একটা জায়গাতে হয়, তো পাতাগুলো যত বেশি পরিমাণ ঝাঁকের আকারে থাকবে, সেটা আমাদের ক্ষেত্রে আমরা সেটাকে হাই ইল্ডিং ধরতে পারবো। সো টু ইনক্রিজ দ্যাট ইল্ড অর দ্য রোসেটি ফরমেশন উই ক্যান provide gibberellic acid or gibberellin hormone that will increase the yield of the cabbage or the onion, like that. It breaks the dormancy. So what is dormancy basically? Dormancy is a situation when the environment is suitable for the germination of a seed, but the seed is unable to germinate. So seedটা germinate করে যখন যে সিজনে, কথা যদি আমরা ধরি ধান, আমরা একটা ধানের ভ্যারাইটি যেটা সামার সিজনে আমরা কাল্টিভেট করব, কিন্তু সামার সিজন
চলে আসলেও ধানটা নিজের থেকে জার্মিনেট করছে না, সেটাকে বলছি আমরা দ্য সিড ইজ ডরমেন্ট। সো তার কারণে আমরা সিডটাকে আমাদের ডিফারেন্ট ধরনের ট্রিটমেন্ট দিতে হয় যেটা যেন সিডটা জার্মিনেট করা শুরু করে। সো ওই যে এনভায়রনমেন্টটা সুইটেবল বাট দ্য সিড ইজ নট এবল টু জার্মিনেট, দিস ইজ নোন এজ ডরমেন্সি। So in that case, if we provide gibberellic acid or gibberellin as a hormone treatment, the seed will start to germinate. তারা কি করছে, সিডের ভিতরে যে আলফা অ্যামাইলেজ আছে এই অ্যামাইলেজটাকে ভাঙতে শুরু করে দেয়। তো ভাঙতে শুরু করে দিলে তো প্লান্টসটা কী করবে, সেটা থেকে রেসপিরেশন করতে পারবেন। রেসপিরেশন যখন হবে অবভিয়াসলি গ্রোথ হবে, এনার্জি পাবে এবং সেটা থেকে সিড জার্মিনেশনটা শুরু হবে। ইট প্রমোটস ফ্লাওয়ারিং, ফ্লাওয়ারিং কখন হবে সেটাও রেগুলেট করছে। মেইনলি আমাদের লং ডে প্লান্টস বেসিক্যালি আমরা যে দিনের যে টাইমিংটা, যে সকাল সানরাইজ থেকে সানরাইজ যে পিরিয়ডটা, ইফ ইট ইজ লাইক 10 আওয়ার্স টু 14 আওয়ার্স, তো এই যে ডিস্টেন্সটা কতটুক লম্বা দিনটা হবে সেটার উপরে আমরা যে ফ্লাওয়ারিংটা ডিপেন্ড করে। তো কিছু প্লান্ট থাকে যেগুলো অনেকটা লম্বা দিন দরকার হয়, মানে সানরাইজ থেকে সানসেটের যে ডিস্টেন্সটা এটা অনেকটা লম্বা দরকার হয়, যেটা ফর এক্সাম্পল ইফ ইউ টক অ্যাবাউট ইন দ্য সামার সিজন, সামার বা তখন দিনের ডে লেন্থটা অনেকটা লম্বা হয়। সো ইন দ্যাট কেস সার্টেন প্লান্টস উইল ফ্লাওয়ার অ্যান্ড ইট উইল বি রেগুলেটেড বাই জিব্বেরেলিন। তা কিছু প্লান্ট থাকে শর্ট ডে প্লান্টস মিন আমরা যদি কিছু উইন্টারের মধ্যে দিনের লেন্থটা অনেকটা ছোটো থাকে, তো ওই সময়ে কিছু প্লান্ট যেগুলো ফ্লাওয়ার করছে সেগুলোকে আমরা বলবো শর্ট ডে প্লান্টস। সো দিস ফ্লাওয়ারিং ইজ অলসো রেগুলেটেড বাই gibberellin acid. It induces parthenocarpy. We have already discussed that the formation of seed fruit without fertilization. তো gibberellic acid parthenocarpyটাকেও প্রমোট করছে। ইনক্রিজ ফ্রুটের সাইজটা বাড়িয়ে দিচ্ছে, কার মধ্যে, গ্রেপস, আপেলস। তো এগুলোর মধ্যে যদি যখন ফ্রুটিং হচ্ছে সেই সময় যদি আমরা gibberellin হরমোন স্প্রে করি তো তাদের ফ্রুটের সাইজটা অনেকটা বড় হবে। তাছাড়া সুগার কেন, যেহেতু সেটা স্টেমটাকে ইলংগেট করছে এবং আমরা সুগার কেন জানি, সুগার কেনের স্টেমটাই আমরা মেইনলি সুগার কেন জুসের জন্য আমরা ব্যবহার করছি। তো ইফ উই প্রোভাইড gibberellic acid টু দ্যাট পার্টিকুলার প্লান্ট, সো হোয়াট উইল হ্যাপেন, দ্য স্টেম উইল গেট ভেরি লঙ্গার। তো স্টেমটা অনেকটা লম্বা হবে, তো আমরা সুগার কেনের ইল্ডটাও আমরা বেশি পরিমাণে পেতে পারবো। সো ইন জেনারেল ইফ উই ডিসকাস অ্যাবাউট দ্য ফাংশন অফ gibberellic acid, it helps in the stem elongation, induce bolting effects, breaks the seed dormancy, promotes flowering, induces parthenocarpy, increases fruit and seed size, improves sugarcane yield by stem elongation. So these are the basic or the important functions of gibberellic acids or gibberellin as a plant hormone. Next hormone is the cytokinin. Cytokinin was first isolated by Miller and Scott in 1950. And it was isolated in the form of kinetin. So kinetin is the first cytokinin hormone that was isolated. Next natural cytokinin is zeatin. Zeatin basically was identified from maize kernels. Maize plant থেকে সেটা আমরা ফার্স্ট আইসোলেট করেছিলাম। তো সাইটোকাইনিনটা কোন জায়গাতে সবচেয়ে থেকে বেশি তৈরি হচ্ছে, রুট অ্যাপেক্সের মধ্যে তৈরি হচ্ছে, ডেভেলপিং ফ্রুট, সিড অ্যান্ড ইয়ং লিভস, যেখানের মধ্যে নতুন যে ফ্রুটটা যেটা একদম ফ্রেশ ফ্রুটটা যেটা তৈরি হচ্ছে সেটার মধ্যে থাকবে বেশি পরিমাণ, সিডের মধ্যে থাকবে এবং একদম নতুন পাতার মধ্যে বেশি পরিমাণ থাকবে। তো দ্য সাইট অফ সাইটোকাইনিন সিনথেসিস ইজ রুট অ্যাপেক্স, মেজর সাইট ইজ রুট অ্যাপেক্স, রুটের মধ্যে। তো সাইটোকাইনিন আমরা জানি যে রুটের গ্রোথটাকে বাড়িয়ে দিচ্ছে। তো সাইটোকাইনিন ইজ বেসিক্যালি সিনথেসাইজ ইন লার্জার কোয়ান্টিটিস ইন root apex, and also in the developing fruit, seeds and young leaves are also the major site of cytokinin synthesis. So what are the important functions of cytokinin? It stimulates the cell division. সেল ডিভিশনটা বাড়িয়ে দিচ্ছে, সাইটোকাইনেসিসটা বাড়িয়ে দিচ্ছে। তো সাইটোকাইনেসিস বেসিক্যালি ডিভিশন অফ সাইটোপ্লাজম, যে কোষটা একটা কোষ থেকে যখন দুইটা কোষ তৈরি হবে, সো এই একটা কোষের সাইটোপ্লাজমটা ডিভিশন হয়ে দুইটা কোষ তৈরি হওয়া, দিস ইজ নন এজ সাইটোকাইনেসিস। তো সেল ডিভিশনটাকে বাড়িয়ে দেবে। তো সেল ডিভিশন যদি বাড়ে, সাইটোকাইনেসিস যদি হয়, তার মানে কি অনেক বেশি মাইটোসিস হবে। মাইটোসিস যদি বেশি হয়, প্রচুর পরিমাণ কোষ তৈরি হবে। কোষ যত বেশি হবে তার মানে কি তার গাছটা তাড়াতাড়ি গ্রোথ বেশি হবে। সো ইন জেনারেল ইট রেগুলেটস দ্য গ্রোথ। ইট প্রমোটস শুট ইনিশিয়েশন, শুট ইনিশিয়েট করবে, প্রচুর পরিমাণ ব্রাঞ্চেস তৈরি হবে। ইট ডিলেইস সেনেসেন্সটাকে আটকে দেবে, যেটাকে বলছি আমরা রিচমন্ড ল্যাং এফেক্ট।
ল্যাং এফেক্ট। তো বেসিক্যালি হোয়াট হ্যাপেন্স, মানে সেনেসেন্স যে গাছের পাতাটা বা ফলটা বা ফুলটা যাতে যেন খুব তাড়াতাড়ি ঝরে না যায়, সেই জিনিসটা রেগুলেট করছে সাইটোকাইনিন। তাছাড়া ইট হেল্পস ইন দ্য ওভারকাম এপিক্যাল ডোমিনেন্স। এপিক্যাল ডোমিনেন্স যেটা অক্সিন কী করছিল, গাছটাকে উপরের দিকে যে সাইড ব্রাঞ্চিংগুলোকে আটকে দিচ্ছিল। তো সাইটোকাইনিন কী করবে, এই অক্সিনের ফাংশনটা বন্ধ করে দেবে আর সাইড ব্রাঞ্চিংগুলোকে প্রমোট করবে। যদি সাইটোকাইনিন বেশি থাকে তাহলে কী হবে, সাইডের ব্রাঞ্চিংগুলো বেশি হবে। সেই জন্য আমরা ইফ ইউ সি ইন দ্য ওয়েন দ্য গার্ডেনিংয়ের মধ্যে আমরা দেখি যে গাছটাকে যদি এরকমভাবে সাইড ব্রাঞ্চিং বেশি পরিমাণ দরকার হয়, তখন আমরা গাছের টপ পোর্শনটাকে কেটে দিই, যার ফলে কী হয়, অক্সিনের ফাংশনটা চলে যায়, অক্সিন কমে যাবে, এপিক্যাল ডোমিনেন্স থাকবে না। তো ইন দ্যাট কেস সাইটোকাইনিন কী করবে, সাইডের ব্রাঞ্চিংগুলো খুব বেশি হবে, যার কারণে গাছটা একদম ঝুপের আকার হবে, যেটা নর্মালি আমরা গার্ডেন্স আর পার্ক সেগুলোর মধ্যে যেটা আমরা দেখতে পাই। তো ইট হ্যাজ অ্যান অ্যান্টাগোনাস্টিক এফেক্ট উইথ অক্সিন। তাছাড়া নিউট্রিয়েন্ট মোবিলাইজেশন স্টিমুলেটস ক্লোরোপ্লাস্ট ডেভেলপমেন্ট। তো এগুলো ক্লোরোপ্লাস্ট ডেভেলপমেন্টও হেল্প করছে। তাছাড়া নিউট্রিয়েন্ট মোবিলিটি, নিউট্রিয়েন্টগুলো একটা জায়গায় তার একটা জায়গায় সাপ্লাইতেও খুব মানে সাইটোকাইনিন খুব পরিমাণ সাহায্য করছে। তো in general, it stimulates the cell division or cytokinesis, it promotes the shoot initiation in tissue culture, it delays the senescence, that is known as Richmond-Lang effects, it overcomes the apical dominance of auxin. So it is an antagonistic enzyme for auxin. It promotes nutrient mobilization throughout the plant body, it stimulates the chloroplast development in plant. Next is ethylene. Ethylene is also known as a gaseous hormone. Gaseous hormone, it was first observed by Dmitry Neilzovo in 1901. It was first observed in pea seedling basically. So what is the site of ethylene synthesis? Ripening fruits, especially climatic food like banana, mango, tomato. So when these fruits are in the ripening stage, যখন ফলটা পাকার সিচুয়েশনে যাবে, পাকার দিকে যাবে, তখন ইথাইলিনটা প্রচুর পরিমাণে সিনথেসিসটা হবে, প্রচুর পরিমাণ প্রডিউস হবে। তাছাড়া সেনেসেন্ট লিফের মধ্যে থাকবে, ফ্লাওয়ারের মধ্যে থাকবে, যে পাতাটা যেটা ঝরে যাবে, পুরানো পাতাটা ঝরে যাওয়া বা ফুলটা যেটা ঝরে যাবে, তো ওই জায়গাতে সবচেয়ে থেকে বেশি পরিমাণ তার প্রোডাকশনটা হবে। তাছাড়া নোটস অফ দ্য স্টেমের যে নোটগুলো, যেখান থেকে ব্রাঞ্চগুলো বেরোচ্ছে, সেটা সেই জায়গাতেও প্রচুর পরিমাণ আমাদের ইথাইলিন প্রোডাকশনটা হয়। তাছাড়া নেক্সট তাদের ইম্পর্টেন্ট ফাংশনস, ইট স্টিমুলেটস দ্য ফ্রুট রাইপেনিং, ইট প্রমোটস অ্যাবসিশন অফ লিভস, ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস, it breaks the seed and bud dormancy, it enhances respiratory rate, so it increases the respiratory rate because in the basically the senescence plant organs. It promotes epinasty. Epinasty basically if the leaf grows downwards, or some the hyponasty basically when the leaf will grow this way upwards. So hyponasty and epinasty is stimulated by ethylene. It also exhibits triple response in stage due the stem elongation, inhibits the stem elongation, swelling of the stem and horizontal growth. So what it does in certain scenario, ethylene স্টেমের ইলংগেশনটা আটকে দেবে, তাহলে কি হবে, সাইডের দিকে স্টেমটা অনেকটা ফুলে যাবে। তো দ্যাটস ওয়াই উই আর কলিং ইট এজ হরাইজন্টাল গ্রোথ। তো ইট ইন্ডিউসেস ফ্লাওয়ারিং ইন পাইনাপেলের মধ্যে ফ্লাওয়ারিংটাও ইনিশিয়েশন করছে, যেটি সিনক্রোনাইজ ফ্লাওয়ারিং বলতে যে একটা গাছ বা ওই গাছের মধ্যে সবগুলা ফ্লাওয়ার একসাথে আসবে, একটা প্রপার একটা ফ্লোতে থাকবে। দ্যাট সিনক্রোনাইজ ম্যানার অফ ফ্লাওয়ারিং ইজ রেগুলেটেড বাই ইথাইলিন। তো সে কী করছে, ফলটাকে পাকাইতে সাহায্য করতেছে, গাছের পুরানো পাতা, ফল হোক, ফ্রুট হোক, ম্যাচিওর, সেগুলোকে ঝরে যেতে সাহায্য করতেছে, বাড বা সিডের ডরমেন্সিগুলোকে আটকাচ্ছে, ব্রেক করতে সাহায্য করছে। তারপর রেসপিরেশন রেটটা বাড়িয়ে দিচ্ছে, যেটা যেহেতু লিভসগুলা হোক বা ফ্লাওয়ারগুলো হোক, সেগুলা যদি ঝরে যাওয়ার আগে তার মধ্যে থেকে নিউট্রিয়েন্টসগুলো যতটুকু পারে অ্যাকোয়ার করে নেওয়া, যার কারণে রেসপিরেশন রেটটা বেড়ে যায়। তো এপিনেস্টি অ্যান্ড হাইপোনেস্টি, যখন পাতাটা নিচের দিকে বেঁকিয়ে যায় দ্যাট ইজ এপিনেস্টি, যখন উপরের দিকে বাঁকানোটাকে বলছি আমরা হাইপোনেস্টি। সো এটাও আমাদের ইথাইলিন রেগুলেট করছে। তাছাড়া তার মধ্যে ট্রিপল রেসপন্স দেখা যাচ্ছে। ট্রিপল রেসপন্স যখন যে স্টেমটা
কাণ্ডটা উপরের দিকে যে লম্বা হওয়াটা আটকে যাবে, যার কারণে কাণ্ডটা একটু মোটা হয়ে যাবে, যেটাকে বলছি আমরা হরাইজন্টাল গ্রোথ। তাছাড়া সে কী করছে, ইনিশিয়েট করছে ফ্লাওয়ারিং ইন পাইনাপেলের ফ্লাওয়ারিংটাকে ইনিশিয়েট করছে। নেক্সট আমাদের হলো অ্যাবসিসিক অ্যাসিড। অ্যাবসিসিক অ্যাসিডটাকে আমরা বলছি আমরা ডরমিন। তো ডরমিন অর অ্যাবসিসিন 2, ডরমিন অ্যান্ড অ্যাবসিসিন 2, যেটা মানে অ্যাবসিসিক অ্যাসিডটাকে আমরা ফার্স্ট ইনিশিয়ালি ডরমিন বা অ্যাবসিসিন 2 নামেই জানতাম। এটা একটা হলো স্ট্রেস হরমোন। স্ট্রেস হরমোন যখন একটা মানে প্লান্টটা কোনো একটা স্ট্রেসের মধ্যে পড়ে, ড্রাউট স্ট্রেস হতে পারে, হিট স্ট্রেস হতে পারে, বা প্যাথোজেন এফেক্ট হতে পারে, তখন এই অ্যাবসিসিক অ্যাসিডটা তৈরি হবে। তো এটার কাজ কি নর্মালি ইনহিবিট করা, ইনহিবিটরি এফেক্ট, গ্রোথটাকে আটকে দেওয়া। তো যদি একটা পাতা যদি ইনফেক্টেড হয়ে থাকে, তো তাহলে কি হবে, গাছটা ওই পাতাটা থেকে গাছটার মধ্যে ইনফেকশনটা চলে যেতে পারে। তো ইন দ্যাট কেস অ্যাবসিসিক অ্যাসিড কী করবে, ওই জায়গাতে গাছের পাতাটাকে গাছ থেকে ঝরে যেতে সাহায্য করবে। তো ওই জায়গার মধ্যে যে জায়গার মধ্যে ইনফেকশনটা হচ্ছে সেই জায়গার মধ্যে অ্যাবসিসিক অ্যাসিডের সিনথেসিসটা সবচেয়ে থেকে বেশি হবে নর্মালি। সো অ্যাবসিসিক অ্যাসিড সাইট ইজ ম্যাচিওর লিফ, যে পাতাটা একদম ম্যাচিওর, যে পুরনো পাতাটা, সেটার মধ্যে ম্যাচিওর ফ্রুটস, ম্যাচিওর সিডস and plastid. This is the region where the abscisic acid is extensively synthesized. The mature leaves, fruits, seeds and plastids. What are the functions they do? They induce stomatal closure. They will close the stomata to reduce water loss. In the drought condition what will happen? Drought condition এর মধ্যে কি হয়, যদি স্টোমাটা ওপেন থাকে প্রচুর পরিমাণ ট্রান্সপিরেশন হবে, that will lead to the loss of water. So in that case what will do, abscisic acid will close the stomata, that will reduce the water loss. It promotes seed and bud dormancy, কারণ স্ট্রেসের মধ্যে থাকলে কি হবে, যদি সিড অর বাডটা ইন দ্যাট ডিউরিং স্ট্রেস কন্ডিশন যদি জার্মিনেট হয়, তো সিডটা থেকে যে গাছটা হবে, গাছটার সার্ভাইভাল, বেঁচে থাকার চান্সটা অনেক কমে যাবে। তো দ্যাটস ওয়াই অ্যাবসিসিক অ্যাসিড কী করবে, ওই স্ট্রেস সিচুয়েশনের মধ্যে সিডটা যাতে জার্মিনেট না করে সেটা রেগুলেট করবে। তো ইট প্রমোট সিড অ্যান্ড বাড ডরমেন্সি। ইট ইনহিবিট সিড জার্মিনেশন। সো সিড জার্মিনেশনটাকে আটকে দেবে, কারণ স্ট্রেস কন্ডিশনের মধ্যে সিডটা জার্মিনেট করলে ওই গাছটার সার্ভাইভাল করার চান্স উইল বি ভেরি লো। সো গাছ যাতে জার্মিনেট না হয় সেই জিনিসটা রেগুলেট করছে। ইট প্রমোটস অ্যাবসিশন, গাছের পাতাগুলা বা ফলটা ঝরে যাওয়া, সেই জিনিসটা কার মাধ্যমে হচ্ছে, অ্যাবসিসিক অ্যাসিডের মাধ্যমে হচ্ছে। তো ইট ইনভলভস ইন প্লান্ট স্ট্রেস রেসপন্স লাইক কোল্ড, স্যালাইনিটি, ড্রাউট। সো যখন প্লান্টটা একটা স্ট্রেস কন্ডিশনের মধ্যে পড়বে, যে ঠান্ডা হোক বা লবণাক্ত হোক বা খরা হোক, তো ওই জায়গার মধ্যে অ্যাবসিসিক অ্যাসিডটা প্রচুর পরিমাণে সিনথেসিস হয়, যাতে ওই গাছটা ওই কঠিন একটা পরিবেশেও নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারে। তো হোয়াট ইজ দ্য বেসিক ফাংশন? স্টোমাটাল ক্লোজার, promotes seed and bud dormancy, inhibits seed germination, promotes abscission of leaf and fruits, induces senescence, and it also involved in the stress tolerance. So now if we talk about little bit কিছু আর্টিফিশিয়াল, যেটা কৃত্রিম অক্সিজেনের কথা যদি বলি, কৃত্রিম অক্সিজেনের মধ্যে আমরা আইএএ যেটা আমরা জানি যেটা ন্যাচারালি, বাট এটা এক্সটার্নালিও আমরা সিনথেসাইজ করতে পারি। তাছাড়া ইন্ডোল, আইবিএ, এনএএ, 2,4-D, 2,4,5-T। তো 2,4,5-T আমরা এখন ইউজ করছি না, বিকজ এটা মানে ডিউ টু হাই টক্সিসিটি এটা এখন ব্যান করে দেওয়া হয়েছে। তো 2,4-D যেটা একটা হার্বিসাইড হিসেবে আমরা ইউজ করে থাকি, দ্যাট ইজ 2-ডাইক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড, 2,4-D। সো এগুলার অ্যাপ্লিকেশন কোন কোন জায়গাতে আমরা ইউজ করছি? রুট কাটিংস, রুটিং, যে একটা গাছের একটা টুইক আমরা নিলাম, তার মধ্যে আমরা যদি হরমোন দিয়ে দিই, তার মধ্যে অ্যাডভান্টেজিয়াস রুটিং হবে প্রচুর পরিমাণে। তো সেটা আমরা যে হর্টিকালচার হোক বা এগ্রিকালচারে আমরা ইউজ করতে পারি। তারপর উইডিসাইড হিসেবে উইডগুলোকে মারার জন্য, আগাছা মারার জন্য 2,4-D kills dicot weeds in wheat or rice field. So if we provide this 2,4-D, it will kill the other like non-wanted plants in the crop field. এটা মানে উইডিসাইডস আমরা নর্মালি বাড়ির আশেপাশে আগাছাগুলো মারার জন্য আমরা উইডিসাইডসগুলো 2,4-D যদি স্প্রে করে দিই, গাছ আশেপাশে ঘাসগুলো নষ্ট হয়ে যায়, মরে যাবে। তো ইট প্রিভেনশন অফ প্রিমেচিওর ফ্রুট অ্যান্ড লিফ ড্রপ, যাতে গাছের ফ্রুটটা বা লিফটা মানে একদম প্রিমেচিওর যাতে না ঝরে যায়, খুব তাড়াতাড়ি যাতে না ঝরে যায়, একদম পুক্ত হওয়ার পরে তারপরেই যেন ঝরে, সেই জিনিসটা রেগুলেট করছে আমাদের অক্সিন। তাছাড়া পার্থেনোকার্পি যেটা বললাম যে উইদাউট ফার্টিলাইজেশন, ওই জিনিসটাও উইদাউট ফার্টিলাইজেশন ফ্রুট তৈরি হওয়া, ওই জিনিসটাও প্রমোট করছে আমাদের
অক্সিন। টিস্যু কালচার গ্রোথের মধ্যে আমরা সেটা অক্সিনগুলা সিনথেটিক অক্সিনগুলো ইউজ করতে পারি। জিব্বেরেলিক অ্যাসিডের মধ্যে আর্টিফিশিয়াল যেটা GA3 যেটা খুব কমনলি ইউজ করা হয়। ইনক্রিজ সুগারকেন ইল্ড, যেটা সুগারকেনে, কারণ সুগারকেনের স্টেমটা লম্বা করে দিচ্ছিল, এরকম যেটা ছিল এরকমভাবে। তো আমরা যদি জিব্বেরেলিন দিই তাহলে কি হবে, এই নোডগুলো অনেকটা এরকম লম্বা হয়ে যাবে এরকম। তো এই যে নোডটা যত লম্বা হবে তার মধ্যে আমাদের ইলটাও তত বেশি হবে সেটা। ইট ব্রেক্স পটেটো ডরমেন্সি, পটেটোটা যাতে জার্মিনেট করে সেটাও জিব্বেরেলিক অ্যাসিড দিয়ে আমরা ইনিশিয়েট করতে পারি। তাছাড়া ফ্রুটের সাইজ, গ্রেপস হোক, অ্যাপেলস হোক, এগুলার ফ্রুটের সাইজ আমরা বাড়িয়ে দিতে পারি যদি আমরা এই গ্রোথ হরমোনগুলা প্রোভাইড করি। আর্টিফিশিয়াল সাইটোকাইনিন, যেরকম কাইনিটিন আছে, আমাদের বেনজাইল অ্যাডিনিন আছে, তারপরে বেনজাইল অ্যামাইনোপিউরিন আছে, এগুলা মাইক্রোপ্রোপাগেশন, যেগুলা প্রচুর পরিমাণ মাইক্রোপ্রোপাগেশন, যেটা আমরা টিস্যু কালচারের মধ্যে প্রচুর পরিমাণ শুট প্রলিফারেশন করতে পারি, যেটা ডিলে সেনেসেন্সটাকে ডিলে করে দেয়, যার মধ্যে আমরা লিফি ভেজিটেবলসগুলা, যেটা আমরা যে শাকগুলা খাই আমরা, তো শাকগুলোর মধ্যে আমরা যদি সাইটোকাইনিন প্রচুর পরিমাণ দিই তাহলে কি প্রচুর পরিমাণ পাতা তৈরি হবে, যেটা আমরা যেটা গ্রিন ভেজিটেবলস হিসেবে আমরা ইউজ করতে পারি। আর্টিফিশিয়াল ইথাইলিনের মধ্যে আছে আমাদের ইথেফন বেসিক্যালি 2-chloroethyl phosphonic অ্যাসিড, যেটা অ্যাকচুয়ালি আর্টিফিশিয়াল ইথাইলিন। তা আমরা কি করতে পারি, ইউনিফর্ম ফ্রুটিংয়ের লেগে আমরা ইউজ করতে পারি, যাতে গাছের সবগুলা গাছের মধ্যে একসাথে যাতে ফল হয় সেই জিনিসটা আমরা রেগুলেট করতে পারি। তা আর্লি ফ্লাওয়ারিং গাছের মধ্যে খুব তাড়াতাড়ি যাতে ফ্লাওয়ারিংটা চলে আসে সেটা। তারপর প্রমোটস অ্যাবসিশন ইন কটন, চেরিস, ওয়ালনাট, এগুলা যাতে যখন ফ্রুটটা যখন ম্যাচিউর হয়ে যায় তখন যদি আমরা ইথাইলিন প্রোভাইড করি তাহলে কী হবে, ফলটা তাড়াতাড়ি ঝরে যাবে, যেটা আমরা হারভেস্টিংয়ে হেল্প হয়। সো ইন জেনারেল আমরা যদি একটু কম্প্যারিজনটা দেখি কোন জায়গাতে সেটা সিনথেসিস হচ্ছে, দিস ইজ বেসিক্যালি এই টেবিলটা যদি আমরা ভালো করে মনে রাখি তাহলে প্রত্যেকটা এনজাইমের কোন জায়গাতে তৈরি হচ্ছে, মেজর সাইট অফ ফরমেশন, মেজর ফাংশনস, অ্যান্ড what are the artificial and their uses. So this table will give an brief idea and important information regarding the different phytohormones and their functions, where they are being synthesized, and along with the important artificial hormones that are there, like auxin, they are synthesized in shoot tips, young leaves. They help in cell elongation, apical dominance, rooting, parthenocarpy. These are the basic functions of auxin. Artificials like Na2,4-D, so they are using in rooting, weeds control, seedless fruit. So this is the basic important feature that we have already discussed, যেগুলো আমরা আগে স্লাইডে অলরেডি ডিসকাস করেছি। এখানে টেবিলতে ফরম্যাটে যাচ্ছে একটা সামারাইজ একটা টেবিল দেওয়া হয়েছে। সো এই টেবিলটা ভালো করে যদি নোট করে মনে রাখা যায়, যেটা জিনিসগুলো মানে অনেকটা পিরিয়ড পর্যন্ত মনে থাকতে পারে। যেমন আরেকটা এক্সাম্পল যদি আমরা ধরি, সাইটোকাইনিন যেটা রুট টিপস আর সিডের মধ্যে তৈরি হচ্ছিল, যারা সেল ডিভিশনটা বাড়িয়ে দিচ্ছিল, সেনেসেন্সটাকে ডিলে করছিল, শুট ইনিশিয়েশনে হেল্প করতেছিল, ঠিক আছে। যেমন বিএপি টিস্যু কালচারে হেল্প করছি আমরা। তো দিস আর দ্য ফিউ ইম্পর্টেন্ট এক্সাম্পলস দ্যাট উই নিড টু রিমেম্বার ফ্রম দিস স্লাইডস। সো তার সাথে আমরা এই লেকচারটা শেষের দিকে চলে আসলাম। সো থ্যাংক ইউ সবাইকে। ইন দ্য নেক্সট স্লাইডে আমরা যেটা নেক্সট লেকচারে আমরা ডিসকাস করবো, এর পরের টপিক যেটা আছে আমাদের সেল সাইকেলের যে পার্টটা আছে, স্ট্রাকচার অ্যান্ড প্রোক্যারিওটিক ইউক্যারিওটিকের সেলের যে স্ট্রাকচারটা আছে সেটা আমরা ডিসকাস করব, এবং যে ডিফারেন্ট সেল অর্গানেলসগুলো আছে তার বেসিক স্ট্রাকচার কী আছে, তার ফাংশন কী আছে, সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। সো স্টে টিউন ফর দ্য নেক্সট লেকচার, অ্যান্ড থ্যাংক ইউ অল।